গত ৭.৫ বছর ত্রিপুরাজ্যের জনকল্যাণে যে সকল প্রতিশ্রুতি দিয়ে তারা ভোট নিয়েছিল বা ক্ষমতায় এসেছিল তার একটিও কার্যকরী না করে গত ৭.৫ বছর একটার পর একটা জনবিরোধী সিদ্ধান্ত তারা গ্রহণ করছে এবং এই ত্রিপুরাজ্যের ৪৪ লক্ষ মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে। সর্বশেষ তাদের এই সর্বগ্রাসী আক্রমণের তার পদক্ষেপ হল প্রচলিত যে সমস্ত নিয়ম কানুন আছে, বিদ্যুৎ মানে এই দেশের বা এই সময়ে বর্তমান যুগে ছোট বড় শিল্প বা সমস্ত পরিবারের এবং প্রতিষ্ঠানের অপরিহার্য একটা চাহিদা, তার মাসুল বাড়িয়েছে। তার সাথে পাইপলাইন ন্যাচারাল গ্যাস যা ত্রিপুরাজ্যের মাটি থেকে উত্তোলিত হয়, পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হয়, তার দাম বাড়িয়েছে। সিএনজি সেটাও আমাদের ত্রিপুরাজ্যের প্রাকৃতিক সম্পদ, গত ৭.৫ বছরে তারও দাম দ্বিগুণের বেশি করেছে। তার সাথে নগরগুলোতে পানীয় জলের সেখানে সরবরাহ, তার বিশুদ্ধতা এবং পর্যাপ্তভাবে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ না করে তার উপরও দাম চড়িয়েছে। দুধের দাম বাড়িয়েছে। তার বিরুদ্ধে ত্রিপুরাজ্যের মধ্যে আমরা বামপন্থী দলগুলো এবং আরো অন্যান্য রাজনৈতিক দলও এবং বলা যেতে পারে ত্রিপুরাজ্যের সমস্ত অংশের মানুষ ইতিমধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন, তারা ক্ষোভ প্রকাশ করছেন। আমরা এই মাসের ৩য় সপ্তাহ থেকে সপ্তাহব্যাপী সারা রাজ্যে আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ আমরা সংগঠিত করেছি। সরকারের টনক নড়বে কিনা আমরা অপেক্ষা করছিলাম, কিন্তু বিন্দুমাত্র সরকারের তরফ থেকে সেরকম কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তাই আমাদের রাজ্যে সংগঠিত বা স্বতঃস্ফূর্তভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হাজার হাজার মানুষ প্রতিবাদ করার পরও যখন এই সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক সাড়া নেই, রাজ্য বামফ্রন্ট কমিটি আমরা বাধ্য হয়েই এই সিদ্ধান্তগুলো প্রত্যাহার করার দাবিতে সরকার যেন আলোচনা বা সে পদক্ষেপ গ্রহণ করে তার জন্য
রাজ্য বামফ্রন্ট কমিটির তরফ থেকে আজকে ত্রিপুরা রাজ্যের সর্বত্র এই গণ অবস্থানের ডাক আমরা দিয়েছি। আজকে এখানে যে গণ অবস্থান শুরু হয়েছে, এই সভার সম্মানিত সভাপতি মহোদয় মঞ্চে আসীন আছেন, আমাদের 4টি বামপন্থী দলের নেতৃবৃন্দ এবং আপনারা যারা এই সমাবেশে এই অবস্থানে সামিল হয়েছেন, মায়েরা, বোনেরা এবং এই এলাকার শুধু ব্যবসায়ী, পথচারী, সমস্ত অংশের নাগরিক বন্ধুদের আমি আমাদের রাজ্যের বামফ্রন্ট কমিটির তরফ থেকেও এবং পাশাপাশি আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির তরফ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। বন্ধুরা, এই যে অর্থনৈতিক আক্রমণ কোন সময়েতে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করছে, বা রাজ্যে শুধু অর্থনৈতিক আক্রমণ নয়, গত 7.5 বছর ধরে এ রাজ্যের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং এ রাজ্যের জনগণের যে অন্যান্য সমস্ত দিক থেকে 25টি বছর বামপন্থী ফ্রন্ট সরকার বহু লড়াই করে এ রাজ্যের জনগণকে সাথে নিয়ে সারা দেশের সাথে পাল্লা দিয়ে একটা বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা শুরু করেছিল 2018-তে, সেখানে ডাবল ইঞ্জিনের সরকার, দিল্লি এবং রাজ্যের শাসক দল যদি একই দলের হাতে থাকে, তখন বামপন্থী ফ্রন্ট সরকার ত্রিপুরা রাজ্যের মধ্যে 25 বছর যা উন্নতি সাধন করেছে, সমস্ত ক্ষেত্রেতে তার দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ হবে। শিক্ষা হোক, কর্মসংস্থান হোক, স্বাস্থ্য, কৃষি, শিল্প, সমস্ত ক্ষেত্রেতে এই ত্রিপুরা রাজ্য আরো এগিয়ে যাবে। এই প্রতিশ্রুতিগুলো দিয়ে তারা ক্ষমতায় এসেছিল। কিন্তু আমরা কি লক্ষ্য করছি, ক্ষমতায় আসার পর তারা তাদের সে প্রতিশ্রুতি বিন্দুমাত্র তারা উচ্চারণ করছে না। এখানে ক্ষমতা দখল করার সাথে সাথেই তারা আক্রমণ শুরু করেছে মানুষের বাক স্বাধীনতার উপরে, কথা বলার অধিকারের উপরে, তাদের রাজনৈতিক তথা সাংবিধানিক অধিকার উপরে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না, ন্যায্য দাবি উত্থাপন করা যাবে না, বিভিন্ন সংস্থার নির্বাচনে মানুষ তাদের পছন্দ মতো ভোট দিতে পারবে না। তার প্রতিবাদ করলেই বা সরকারের বিরুদ্ধে সিদ্ধান্ত হবে, এটা আজ করতে পারলেই তার উপরে আক্রমণ নেমে এসেছে। গত 7.5 বছর আমরা লক্ষ্য করেছি যে প্রতিটি নির্বাচনে, এটা সংসদীয় নির্বাচনই হোক অর্থাৎ পার্লামেন্টের, বা গ্রাম পঞ্চায়েতের বা এডিসি, সমস্ত নির্বাচন কলুষিত হয়েছে। এখানে জবরদস্তি করে ক্ষমতায় বসতে হবে, আর সেই জবরদস্তি করে ক্ষমতা যদি দখল করতে পারে তাহলে জনগণের উপরে সমস্ত অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে।
তাদের এই কর্মসূচি বা এই নীতি এটা আমাদের ত্রিপুরাজ্য কেন্দ্রিক বা বিচ্ছিন্নভাবে শুধু ত্রিপুরাজ্যের মধ্যেই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই ত্রিদলীয় জোট সরকার আজকে কায়েম করেছে তা নয়। এই সিদ্ধান্ত বা এই নীতি কোত্থেকে এসেছে? এই সিদ্ধান্ত বা এই নীতি কার্যকরী হচ্ছে আমাদের দেশে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 2014 সালে। একইভাবে হাজারো মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে ক্ষমতা দখল করার পর আজকে দিন আনার প্রতিশ্রুতি, এই দেশে বছরে 2 কোটি করে, 5 বছরে 10 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, এদেশের সর্বাধিক জনসংখ্যার যে অংশটা দেশের মানুষের পেটের ভাত যোগায় তাদের আয় 2 গুণ 3 গুণ করার প্রতিশ্রুতি, দ্রব্যমূল্য বৃদ্ধি কমানোর প্রতিশ্রুতি এবং বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে এদেশের প্রত্যেক পরিবারের হাতে তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়ার প্রতিশ্রুতি, এসব করে তারা ভোটে এসেছে। কিন্তু এই বিজেপি সরকারের গত 11 বছরের অভিজ্ঞতায় এই দেশের মানুষ কি দেখেছি? আমরা দেখেছি সেই জাতীয় ক্ষেত্রেতেও তাদের এই একটি প্রতিশ্রুতিও প্রতিফলিত হয়নি। আজ মানুষ প্রতিবাদ করবে, বিক্ষুব্ধ হবে, নির্বাচনে তার প্রতিফলন ঘটবে। তাই গত 11 বছর ধরে এই বিজেপি দল সেখানে দেশের জনগণের মধ্যে বিভাজনের রাজনীতি, কোথাও হিন্দু মুসলমান, কোথাও বিভিন্ন ধরনের প্রাদেশিকতার যে বিভিন্ন ইস্যু উস্কে দিয়ে সেখানে জনগণের ঐক্যকে ভাঙার চেষ্টা করেছে। আরেক দিক থেকে দমন পীড়ন, তারপরে যখন তারা দেখছে যে না, এইভাবে ক্ষমতায় আসা যাবে না, ফেরা যাবে না, তখন সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন থেকে শুরু করে ওই ইনকাম ট্যাক্স, সিবিআই, এগুলো আজকে বিস্তারিত বলার জায়গা এখানে নেই, কিন্তু কিছু উল্লেখ করতে হচ্ছে। কেন এগুলো? কারণ তাদের নীতি হলো আসলে এই দেশের জনগণ, সাধারণ মানুষ, তাদের জন্য আচ্ছেদিন আনা না, তাদের হিতে কর্মসূচি রূপায়ণ করা না, তাদের লক্ষ্য কর্পোরেট, এই দেশের একচেটিয়া পুঁজি, অল্প কিছু পরিবার, তাদের হাতে এ যাবৎ ভারতবর্ষে যে কয়েকটা রাষ্ট্রায়ত্ত ব্যবস্থা তৈরি হয়েছে, এটা বিদ্যুৎ হোক বা জাতীয় সড়ক, এটা রেলওয়ে হোক বা বিমান পরিবহন, এটা কয়লা খনি, কয়লা উত্তোলন করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করা উদ্যোগ হোক বা অন্য কিছু, এই সমস্ত রাষ্ট্রায়ত্ত উদ্যোগ যার মধ্য দিয়ে দেশের আপামর মানুষ সেই পরিষেবার সুযোগ পায়, কর্মসংস্থানের সুযোগ পায়, সেই সংস্থাগুলোর লাভ হলে পরে রাষ্ট্রহিতে খরচ হয়। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ কিভাবে একচেটিয়া পুঁজির হাতে তুলে দিয়ে সেখানে সমস্ত সম্পদ তাদের কিছু বন্ধু মিত্র এদের হাতে তুলে দেওয়া যায়, ব্যাংক, বিমা সহ সমস্ত কিছু। এর বিরুদ্ধে
দেশের মানুষ প্রতিবাদ করছে না তা না। আমরা গত 9 তারিখও দেখেছি সারা দেশে প্রায় 25 কোটি মানুষ সশরীরে যে শিল্প ধর্মঘট হয়ে গেছে, যাকে সমর্থন করেছে আমাদের দেশের যে কৃষক আন্দোলনও অভূতপূর্বভাবে সমস্ত ধরনের অপপ্রচার দমন পীড়নের সত্ত্বেও সেখানে মানুষ নেমেছেন। কিন্তু মোদী সরকার এই প্রতিবাদ, জনগণের বিক্ষোভ এবং তাদের এই নীতির কারণে দেশের অর্থনীতি যে ক্রমশ পিছিয়ে যাচ্ছে, এগুলি তারা তোয়াক্কা করছে না। উল্টো দেশের জনগণকে সমস্ত তার সামনে মিথ্যা প্রতিশ্রুতি ইত্যাদি উপস্থিত করে ভারতের অর্থনীতি নাকি জাপানকে ছাড়িয়ে যাচ্ছে, জার্মানিকে ছাড়িয়ে যাচ্ছে। আগামী দিন ওই আমেরিকা চীনকেও ছাপিয়ে যাবে। অর্থনীতি এবং সমস্ত ক্ষেত্রে ভারত বিশ্বগুরু হবে। ভারতে অর্থনীতি এবং জনস্বাচ্ছন্দ্যে অমৃতকাল শুরু হয়েছে। আজকে দিন বিকশিত ভারত, কিন্তু আমাদের এই দেশের মানুষের, গড়পড়তা মানুষের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা তার সম্পূর্ণ বিপরীত। গেল লোকসভা নির্বাচনে এই বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে একদিক থেকে গণতন্ত্র হরণ করা, সংবিধানকে সেখানে সংকুচিত করার চেষ্টা, কাজেই দেশ বাঁচানোর লক্ষ্যে দেশের সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দল ঐক্যবদ্ধ হয়ে সেখানে লড়াই করার মধ্য দিয়ে তাদের সেই আকাঙ্ক্ষা আস্ফালন যে 400টার বেশি আসন নিয়ে মোদী আবার প্রধানমন্ত্রী হবেন, এনডিএ জোটের সরকার তৈরি হবে। ভারতীয় জনতা পার্টি এককভাবে 370 আসন পাবে, পায়নি। 370 আসন দূরে থাক, 273টা যে সংখ্যাগরিষ্ঠ যে সংখ্যা, তার প্রায় 33টা আসন, 33টা সিঁড়ি নিচে বিজেপির সংখ্যা থেমে গেছে। 400 পার হওয়া দূরে থাক, 300 পার হয়নি। কিন্তু তারপরও এই সরকারের কোনো শিক্ষা নেই। তারা তাদের সেই যে তথাকথিত এই উদারনৈতিক অর্থনীতি, তথাকথিত হিন্দু রাষ্ট্রের, যা হিন্দু ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই, এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের তাদের কল্যাণের সাথে তার কোনো সাযুজ্য নেই। এই তৃতীয়বার ক্ষমতায় আসার পরও আজকে একটার পর একটা এরকম জনবিরোধী নীতি সেখানে তারা গ্রহণ করছে, এবং তার অন্যতম হল এই বিদ্যুৎ, ইলেকট্রিসিটি সেক্টর বা বিদ্যুৎ ক্ষেত্র। আমি আজকে সকাল থেকে, আপনারা জানেন এখন আমাদের পৃথিবীতে নতুন প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সব কিছুই নিখুঁতভাবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা তার মতামত বা তার ওপিনিয়ন বা তার যে কমেন্ট দিতে পারে তা নয়। কিন্তু তারপরও যে এই মুহূর্তে মোটামুটি ভাবে কি রাজনীতি, কি শিল্প, কি বিজ্ঞান, কি প্রযুক্তি, সমস্ত ক্ষেত্রেতে একটা দ্রুত এরকম কিছু মতামত, এরকম কিছু যে অ্যানালিসিস, বিশ্লেষণ দেয়।
আমার একটু কৌতুক ছিল, এটা সবটা যে আমি বুঝি তা নয়, যে তারপরও এই মুহূর্তে সারা দেশের মধ্যে এই যে বিদ্যুৎ বেসরকারীকরণের জন্য যে উদ্যোগ, তার এই সম্পর্কে কৃত্রিম বুদ্ধিমত্তা কি বলে? আমি জিজ্ঞেস করছিলাম যে ভারতবর্ষে যে কটা রাজ্যে এই যে স্মার্ট মিটার বসানো উদ্যোগ শুরু হয়েছে। উত্তর দিচ্ছে, ইন্টেলিজেন্ট আনসার দিচ্ছে 2023 সাল থেকে শুরু হয়েছিল। আমাদের দেশে প্রায় 30 কোটি ভোক্তা, কনজিউমার, তার মধ্যে যে প্রায় 25 কোটি এই কনজিউমার গ্রাহকদের, তাদের এই স্মার্ট মিটার তাদের বাড়িতে বা তাদের প্রতিষ্ঠানে লাগানো হবে। কিন্তু 23 সাল গেছে, 24 সাল গেছে, 25 সালের মাঝামাঝি হয়ে গেছে, এখন অবধি সারা দেশে, এমনকি ভারতীয় জনতা পার্টির যে সমস্ত রাজ্যগুলোতে তাদের সরকার এরকম ভাবে জবরদস্তি করে মানুষের কাছে অনেক কিছু চাপিয়ে দেয়। গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এই রাজ্যগুলি সহ বহু রাজ্যের মধ্যে 5% তারা এই স্মার্ট মিটার লাগাতে পারেনি। তো আমার প্রশ্ন ছিল, কেন, কি কারণে? স্মার্ট মিটার তো উন্নত প্রযুক্তি। অন্যান্য মিটার, অ্যানালগ মিটার বা ডিজিটাল মিটার, যেটা আমাদের বাড়িঘরে আমরা লাগিয়েছি, এখন ডিজিটাল মিটার, প্রথমত অ্যানালগ মিটার ছিল। ওই সময়তে সেখানে যে রিডিং হয়, বিদ্যুৎ দপ্তর বা নিগম থেকে এসে তারা রিডিং নেয়, সে অনুযায়ী বিল হয়। এখন স্মার্ট মিটার নতুন প্রযুক্তি, এটাতে কোনো মিটার রিডার আসতে হবে না, অটোমেটিক মিটার রিডার তাদের যে সেন্টারে, ডাটা সেন্টারে তথ্য পাঠিয়ে দেবে। 24 ঘন্টার মধ্যে কোন সময়তে সবচেয়ে বেশি কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা বাড়িতে বিদ্যুৎ ব্যবহার হয়, বিদ্যুৎ কনজিউম হয়, বিদ্যুৎ খরচ হয়, এটা শুধু একতরফা সে মিটার থেকে ওই ডাটা সেন্টারে ওইখানে তথ্য পাঠাবে না, আবার সেই সেন্টার থেকেও স্মার্ট মিটারে সেখানে কমিউনিকেশন, অর্থাৎ মিটার তুমি এটা করো সেটা করো। এই মিটারকে আমাদের ফোন যেমন আমরা ব্যবহার করি, সিম, অর্থাৎ দুতরফে কমিউনিকেশন হয়। কেন এগুলো? আমি জিজ্ঞেস করেছিলাম, এর সাথে কি আমাদের দেশের কর্পোরেট লবির তার কোনো স্বার্থ, তার কোনো উদ্দেশ্য জড়িত আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছে, অফকোর্স, অবভিয়াসলি, যে ভারতবর্ষে অন্যান্য অনেক সংস্থার মতো এই বিদ্যুৎ তো প্রতি ঘরে ব্যবহার করতে হবে। কাজেই এটা যদি প্রাইভেটের কাছে যায়, তাহলে তারা স্মার্ট মিটার বিক্রি করা এবং আরো নানাভাবে আমাদের দেশের এই যে 30-35 কোটি বা আরো বেশি এখনো বহু পরিবারে এই বিদ্যুতের সংযোগ হয়নি, আগামী দিন হবে। অর্থাৎ প্রতিটি পরিবারকে, এই দেশের প্রতিটি নাগরিককে তার শোষণ করার, শুষে নেওয়ার এই সুযোগ কর্পোরেটদের কাছে চলে যাবে। আধুনিক প্রযুক্তি ঠিকই আছে,
কিন্তু এই আধুনিক প্রযুক্তি কার জন্য? কর্পোরেটকে আরো তাদের মুনাফা তৈরি করার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। এগুলো আজকের যে সভাপতি কমরেড মানিক দে, তিনি বিদ্যুৎ দপ্তরের ভারপ্রাপ্ত ছিলেন, এ সম্পর্কে তার বক্তব্য নিশ্চয়ই আরো অনেক খুঁটিনাটি জানবেন, আরো ভালো তিনি বলতে পারেন। আমি সেদিকে যাচ্ছি না। আমি এখন আসতে চাইছি ত্রিপুরা রাজ্যের মধ্যে। এখানে একদিকে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি, সমস্ত ধরনের যে কনভেনশন প্রথা, এখানে রেগুলেটরি কমিশন আছে। এরকম বিদ্যুতের মাশুল বাড়াতে গেলে পরে পত্রিকাগুলোতে সেখানে যাতে প্রত্যেক নাগরিক, প্রত্যেক গ্রাহক তার চোখে পড়ে সেরকম ভাবে বিজ্ঞাপন দিয়ে সেখানে মতামত দিতে হয়, জনশুনানি করতে হয়। কিন্তু এই যে বিগত 1.5-2 বছরে বেশ কয়েকবার মাশুল বেড়ে গেল। ত্রিপুরা রাজ্যের যারা নাগরিকরা, গ্রাহকরা, দোকানদার হতে পারে, কৃষক হতে পারে, সাধারণ মানুষ যেই হোক, আমাদের রাজ্যে তো এখন এটা বিজ্ঞাপনের সরকার। প্রতিদিন দাউস দাউস বিজ্ঞাপন, শুধু পত্র পত্রিকাতে না, ফ্ল্যাক্স, এলসিডি স্ক্রিন, কোটি কোটি টাকা খরচ হচ্ছে। কিন্তু এই যে বিদ্যুতের মাশুল বাড়ানো হবে, পাইপলাইন ন্যাচারাল গ্যাসের দাম বাড়ানো হবে, সিএনজির দাম বাড়ানো হবে, এগুলো নিয়ে সেরকম কোনো বিজ্ঞাপন কারো চোখে পড়েছে? কারণ এরকম বিজ্ঞাপন দেখলে পরে যে কোনো গ্রাহক, তিনি যেই হন, তিনি আপত্তি জানাতে পারেন, তার মতামত দিতে পারেন। হয়নি। হঠাৎ করে বিদ্যুৎ মন্ত্রী মহোদয় তিনি ঘোষণা করছেন ওই বিদ্যুৎ নিগমের চেয়ারম্যানকে সাথে নিয়ে, এমডিকে সাথে নিয়ে। কি যুক্তি দেখাচ্ছেন? একদিকে স্মার্ট মিটার, উন্নত প্রযুক্তি, আমরা প্রযুক্তির বিরুদ্ধে নই, কিন্তু সে প্রযুক্তি হতে হবে প্রো পিপল, মানুষের উপর বোঝা, মানুষের উপর যে সংকট, এটাকে আরো লাঘব করবে, জীবনযাত্রাকে সহজ করবে এবং জনগণ তথা গ্রাহক তার সাথে সম্পর্ক রেখে সে প্রযুক্তি প্রয়োগ করতে হবে। উন্নত প্রযুক্তি হলেও একতরফা শুধু ব্যবসায়িক স্বার্থ রক্ষা করার জন্য এরকম ভাবে প্রযুক্তি ব্যবহার করা, এটা অন্যায়। তো এই জায়গায় প্রথমত হলো যে সংস্থা এরকম ভাবে জনগণের রায় নেবে, মতামত নেবে, এটা জনগণকে অন্ধকারে রেখে কাজটা করেছে। 2, মন্ত্রী মহোদয় বলছেন যে কেন আমাদের বিদ্যুতের মাশুল বাড়াতে হলো, পিএনজির দাম বাড়াতে হলো, সিএনজির দাম বাড়াতে হলো। বলছে আন্তর্জাতিক বাজারে আমাদের দেশকে বিদেশ থেকে, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে, এখন রাশিয়া থেকেও তেল আনছে, গ্যাস আনছে জাহাজে করে। কাজেই এই গ্যাস এবং
পেট্রোল আমদানি করতে গিয়ে বিদ্যুৎ উৎপাদন করার জন্য বা গ্যাস সরবরাহ করার জন্য তা ডলারে পেমেন্ট করতে হয়। ডলারের দাম বেড়ে গেছে। তো এখানে দুটো দিক আছে। একটা দিক হলো কি ত্রিপুরা সরকার বা ভারত সরকার যে আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্য বেড়ে গেছে অজুহাত দিয়ে যারা এইভাবে মাসুল বাড়াচ্ছেন, এটা সম্পূর্ণ অসত্য। আন্তর্জাতিক বাজারে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে সেই সময়েতে যেখানে এই কাঁচা তেলের দাম, ক্রুড অয়েলের দাম এটা প্রায় $100 উপরে ছিল, এটা কখনো কখনো অর্ধেকে নেমে এসেছে এবং এটা সেই 2012-13 সালের তখন যে দাম ছিল সেখান থেকে যে নেমে এসেছে এটা এখনো তার নিচে আছে, অর্ধেক হয়তো নেই। অর্থাৎ এই কাঁচা তেল বা গ্যাস তার আমদানি যে মূল্য এটা কমেছে, কিন্তু যেহেতু ডলারের দাম বেড়েছে। কেন ডলারের দাম বেড়েছে? কারণ আমার দেশের টাকার দাম কমেছে। আমার দেশের অর্থনীতি তার মান এটা ক্রমশ আরো নিচের দিকে নেমেছে। কাজেই সেখানে যে দেশ থেকে আমরা তেল এবং গ্যাস আমদানি করছি সেখানে তার দাম কম হলেও যেহেতু টাকার মূল্যের চাইতে ডলারের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে, কাজে তা থেকে লাভ পাইনি আমরা। তার জন্য তাহলে দায়ী কে? এই ব্যর্থতা কার উপরে বর্তায়? গত 11 বছরে মোদী সরকারের আমাদের দেশের অর্থনীতির যে 12টা বাজিয়েছে। এরা বলছে অমৃতকাল, বিকশিত ভারত, কিন্তু তার উল্টোটা হয়েছে। এখন সেই জায়গাতেও আরেকটা পরিস্থিতি তৈরি হয়েছে। ইউক্রেনে যুদ্ধের পর রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে রাশিয়ার উপরে নাটো জোট বা আমেরিকা নানা ধরনের অবরোধ চাপিয়ে দিয়েছে। রাশিয়া সে যুদ্ধ শুরু হওয়ার আগে অন্য দেশে যেরকম ভাবে তেল বিক্রি করতে পারত, গ্যাস বিক্রি করতে পারত, সেরকম ভাবে বিক্রি করতে পারছে না আমেরিকার কারণে। কাজেই তারা তাদের অর্থনীতি টিকিয়ে রাখার জন্য রাশিয়ার তেল গ্যাস, ওদিকে ইরান কম দামে ভারতকে দিচ্ছে, আর এই যে লেনদেনের তার যে বিনিময় হচ্ছে ডলারে না, ভারতীয় টাকা বা রাশিয়ান রুবলে। এতে আমাদের দেশের এই আমদানি খরচ এটা কমেছে, কিন্তু আমাদের পেট্রোলের দাম কমে না, ডিজেলের দাম কমে না, ওই সিলিন্ডারের গ্যাসের দাম কমে না, এটা বাড়তেই থাকে। কেননা আমাদের দেশের সরকার এই পেট্রোলের উপরে, ডিজেলের উপরে দাম হিসেবে নিতে না পারলেও তার উপরে শেষ বসিয়ে দিয়ে, প্রাইস না শেষ অর্থাৎ মাসুল বসিয়ে দিয়ে আমাদের দেশের জনগণের পকেট থেকে লক্ষ লক্ষ কোটি টাকা সেখানে আদায় করছে। তো এই জায়গায় আমরা যারা ত্রিপুরাবাসী, আমাদের আরেকটা আর্গুমেন্ট এখানে আছে। সেটা কি? ত্রিপুরার যে পাইপলাইন ন্যাচারাল গ্যাস, অর্থাৎ আমাদের বাড়ি ঘরে যাদের বাড়িতে পাইপলাইনে গ্যাস গেছে, এই গ্যাস রাশিয়া থেকে, ইরান থেকে আসে না। এই গ্যাস বোম্বে হাই বা ওই
বিশাখাপত্তনম থেকেও আসে না, যেন বাইরে থেকে গ্যাস আনতে হচ্ছে বলে তার দাম বেড়ে গেছে, এই জন্য এখন দাম বাড়াতে হলো। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিপুরা সরকার গত 7.5 বছরে রাজ্যের বিদ্যুৎ দপ্তর বা নিগমের অধীনে নতুন করে 1 মেগাওয়াট বা 1 ওয়াট বিদ্যুৎ নতুন করে উৎপাদন করার কোন ব্যবস্থা করেনি। ত্রিপুরার বিদ্যুৎ হয় পালাটানা বা এখানে আমাদের যে এই খয়েরপুরের এখানে পালাটানায় সেখানে যে ওএনজিসির যে উৎপাদন কেন্দ্র করেছে, আর এখানে এই সেও একটা সংস্থা, পাবলিক সংস্থা, সরকারি সংস্থা। তো এই বিদ্যুৎ উৎপাদন হয় ত্রিপুরার গ্যাস থেকে। তো সেই জায়গাতে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, সেই যুক্তি খাটিয়ে আমার ত্রিপুরার যে কেন সিএনজির দাম বাড়বে, কেন পিএনজির দাম বাড়বে, কেন বিদ্যুতের মাসুল বাড়বে, হয়তো তারা বলবে এটা তো জাতীয় আইন, এটা তো ন্যাশনাল পলিসি। তো ন্যাশনাল পলিসি কে তৈরি করে, কে ফর্মুলেট করে? যে সমস্ত অঞ্চলে এরকম ভাবে স্থানীয় প্রাকৃতিক সম্পদ দিয়ে যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় বা অন্য এরকম অর্থনৈতিক সুযোগ তৈরি হয়, আমাদের ন্যাশনাল পলিসিতে উত্তর পূর্বাঞ্চলের পশ্চাৎপদতা, ত্রিপুরা রাজ্যের এই যে বিশেষ অবস্থান, সেই অবস্থানের কারণে কেন আমরা তথাকথিত জাতীয় নীতির কারণে ত্রিপুরা রাজ্যের মানুষের উপরে এই বোঝা চাপবে? কেন হবে এটা? আজকে এইভাবেই আমাদের দেশের জাতীয় নীতি অর্থাৎ কর্পোরেটকে সেবা করতে গিয়ে, কর্পোরেটের মুনাফাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য এদের যে উদ্যোগ, এটাকে জারি রাখার জন্য এই ত্রিপুরা রাজ্যের মানুষের উত্তর পূর্বাঞ্চলের সমস্ত ক্ষেত্রেতে এই সুযোগ ভোগ করার আমাদের সুবিধা না থাকলেও অন্তত এই ক্ষেত্রেতে আমাদের কিছুটা সুযোগ ভোগ করার যে সুযোগ ছিল, আজকে এটাকে নস্যাৎ করে দিচ্ছে ভারতবর্ষের বিজেপি সরকার আর ত্রিপুরা রাজ্যের এই বিজেপি ত্রিপুরা মাথায় এবং আইপিএফটি সরকার। এখন স্মার্ট মিটার লাগাচ্ছে, ইতিমধ্যেই পত্রপত্রিকা দেখেছেন আপনারা, সোশ্যাল মিডিয়াতে প্রায় অহরহ প্রতিদিন উঠছে। কিছু কিছু জায়গাতে স্মার্ট মিটার লাগানো শুরু হয়েছিল, সেখানে কোনো গ্রাহক স্মার্ট মিটার লাগানোর আগে মাসে যেখানে 500, 700 বা 1000 টাকা উঠত, হঠাৎ করে সেই স্মার্ট মিটারে 10 গুণ, কারো কারো আরো বেশি, 100 গুণ 150 গুণ বেড়ে গেছে। ইতিমধ্যে দেখেছেন আপনারা, খোয়াইয়ে, উত্তর ত্রিপুরাতে, দক্ষিণ ত্রিপুরাতে। তো এটা নিয়ে আমাদের রাজ্যের মন্ত্রী বাহাদুর তিনি ব্যাখ্যা দিচ্ছেন। কি ব্যাখ্যা দিচ্ছেন? যে সেখানে যখন এর আগে অ্যানালগ মিটার বা ডিজিটাল মিটার ছিল, তখন নাকি সেই গ্রাহক মিটার রিডারের সাথে যোগ সাদস করে কম বিল দিয়েছেন, আন্ডার বিলিং হয়েছে। তাহলে এই দায় কার? যদি হয়েও থাকে কথার কথা, এই দায়টা কার? আমি আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমি জিজ্ঞেস করেছিলাম, whether it is possible that এরকম যদি কোনো কারণে আন্ডার বিলিং হয়, অতীতে স্মার্ট মিটার লাগানোর আগে সেখানে যদি সেরকম ভাবে কম বিল করা হয়,
এটা স্মার্ট মিটার লাগানোর পরে তার আগের 2 দিন আগের বা 2 মাস আগের বা 3 মাস আগের বা 4 মাস আগে যে কম মিটার রিডিং দিয়েছে এটা এখন ওই এরিয়ার করে তার উপর চাপিয়ে দেবে। যেটা আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন, খোয়াইয়ের একজন মাস্টার মশাই উল্টা এই মাস্টার মশাইকে তিনি চোর সাব্যস্ত করে দেন, তিনি চুরি করেছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছে নো, ইট ইজ ইম্পসিবল, এটা হয় না। কাজে যেদিন স্মার্ট মিটার বসাবে তার রিডিং সেদিন থেকে শুরু হবে। তো এই জায়গায় এখানে এরিয়ার বা বকেয়া আসবে কোত্থেকে? এইভাবে ত্রিপুরাজ্যের মানুষের উপরে কর্পোরেটদের সেবা করার জন্য সেখানে একদিকে মাসুল বাড়ানো আর একদিকে স্মার্ট মিটার বসানো। তো সেদিন যখন চারিদিক থেকে প্রতিবাদ উঠছিল, একজন সাংবাদিক বন্ধু প্রশ্ন করছিলেন যে আপনি বলছেন এই ত্রিপুরাজ্যের মধ্যেও আগামী এই বছরের মধ্যেই 5 লাখ 7 লাখ মিটার লাগাবেন। এই যে মিটার ক্রয় করা হয়েছে, এটা এই টেন্ডার তো আমরা আমাদের চোখে পড়েনি। সাংবাদিক প্রশ্ন করবেনই, তিনি উল্টো বলছেন না আমরা কমিশন খাই না। এটা যেন ঠাকুর ঘরে কে আমি কলা খাই না। না, আমি বলছি না, আমাদের হাতে এরকম কোনো প্রমাণ নেই যে না এই যে স্মার্ট মিটার যে কোম্পানি থেকে কিনেছে ত্রিপুরাজ্যের মধ্যে সমস্ত ক্ষেত্রেই তো এখন কমিশন, এরকম কমিশন খেয়েছেন এরকম অভিযোগ আমি এখনই আনছি না। কিন্তু মন্ত্রীর উত্তর দেওয়ার কায়দা, তার যে প্রতিক্রিয়া, এটা কি ইঙ্গিত দেয় যে ত্রিপুরাজ্যের মধ্যে আরো 10টি ক্ষেত্রে যেরকম ভাবে অনিয়ম হচ্ছে এই ক্ষেত্রেতেও সেটা হচ্ছে না, ফলক করে বলা যাবে। কাজেই বন্ধুরা, এর বিরুদ্ধে আমরা আজকে অবস্থান করছি সারা ত্রিপুরাজ্যে। আমাদের অবস্থানের পরেই বিকালবেলা সিদ্ধান্ত নিয়ে নেবেন সরকার, আমরা অন্তত এই মোহ আমাদের নেই। কারণ তাদের পরিচালিত কেন্দ্রীয় সরকার যে গত 9 জুলাই যে অভূতপূর্ব শিল্প ধর্মঘট হলো, কৃষকদের প্রতিবাদ হলো, কৃষকরাও তাদের দাবিতে বিগত দিনে সারা বছর ঐতিহাসিক আন্দোলন করল, কিন্তু কোনো ক্ষেত্রেতে এই সরকার তারা কথা রাখে না। কাজে তার বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন, পরবর্তী পর্যায়ে যদি প্রয়োজন হয় আমাদের তৈরি থাকতে হবে। কাজেই সরকার এটা জানে এই রাজ্যের মধ্যে শুধু বামপন্থীরা না বা বিভিন্ন রাজনৈতিক দল যারা তার বিরোধিতা করছেন তারা না, এই ত্রিপুরাজ্য ভারতবর্ষের অন্য রাজ্য থেকে রাজনৈতিক চেতনায় একটা অন্যরকম। কাজে এখন প্রতিবাদ ধ্বনিত হবে। কাজে ত্রিপুরাজ্যের মধ্যে গণতান্ত্রিকভাবে মানুষ যাতে তার প্রতিবাদ সংগঠিত না করতে পারে, অন্য কায়দায় আজকে ত্রিপুরাজ্যের পরিবেশ বিষিয়ে দেওয়ার জন্য তারা উদ্যোগ নিয়েছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে এই বিগত কিছুদিনে আমাদের যে সমস্ত কর্মসূচি জনগণের দাবি নিয়ে, স্থানীয় দাবি নিয়ে যেখানেই এই আন্দোলন সংগঠিত হচ্ছে, নানাভাবে সাধারণ মানুষের উপর আক্রমণ নামিয়ে নিয়ে আসা। আর যথারীতি আমরা কি দেখি, গত 7.5 বছর ধরে এই সমাজ বিরোধীদের দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে দমানোর যে চেষ্টা, এদের বিরুদ্ধে কোথাও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না। সর্বশেষ তাদের একটা শরিক দল ত্রিপুরা মাথা দেখেছেন, সেদিন
খোয়াইয়ের আশরামবাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত, ভারতীয় জনতা পার্টি একটা আবেগ তোলার চেষ্টা করছে। এডিসি এলাকাতে মন কি বাত হতে পারবে না, এইভাবে ত্রিপুরা মথা হুলিয়া জারি করেছে। আমরা বলছি এটা মন কি বাতের বিরোধিতা না। এই যে শরিকের উপরে শরিকের আক্রমণ, নিজ দলের মধ্যেও কুন্দল, শুধু আশ্রমবাড়িতে না, প্রায় প্রতিদিন দেখা যাচ্ছে। কেন? গত 7.5 বছর ধরে বিভিন্ন নির্বাচনে আমাদের জনসংখ্যার একটা অংশ, আমাদের যুবকদের একটা অংশ এদের সামনে নানা স্বপ্ন তুলে ধরে 7 লক্ষ চাকরি হবে, মিস কলে চাকরি হবে, বেতন 2 গুণ 3 গুণ হবে, আয় 3 গুণ 4 গুণ হবে। গত 7.5 বছরে এগুলি সমস্ত মরীচিকা হয়ে যাচ্ছে। কিন্তু আরেক দিক থেকে জবরদস্তি করে ছাপ্পা ভোট দিয়ে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান দখল করেছেন, কিছু আসনের হর্তাকর্তা বিধাতা হয়েছেন, আর তাদের কাছাকাছিতে অল্প কিছু লোক সংবিধান বহির্ভূত ক্ষমতায় তারা বলিয়ান। তারা থানা নিয়ন্ত্রণ করে, তারা ব্লক নিয়ন্ত্রণ করে, তারা পিডব্লিউডি অফিস এবং সমস্ত যেখান থেকে টেন্ডার হয়, সরবরাহ হয়, এগুলো নিয়ন্ত্রণ করে। কোন নিয়ম কানুনের বালাই নেই। অল্প কিছু লোক, বেশি না, রাতারাতি এই অল্প কিছু লোক এরা লাখপতি না কোটিপতি হয়ে যাচ্ছে। বাড়ি গাড়ির মালিক, চলনে বলনে আভিজাত্য। কাজেই সরলমতি কি পাহাড়ের কি সমতলের যুবকরা তাদেরকে সঙ্গ দিয়েছিলেন, তাদেরকে সমর্থন করেছিলেন। বন্ধু, সহপাঠী, প্রতিবেশীর মাথা ফাটিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতা দখল করার জন্য সাহায্য করেছিলেন। তারা বুঝতে পারছে, কিন্তু রাস্তা দেখছে না কেউ কেউ। এদের ভালো অংশ আজকে হতাশ। সেই হতাশা থেকে বিজেপির উপরে বিজেপির আক্রমণ, বিজেপির উপরে মথার আক্রমণ। কেন? কারণ এই যুবকদের তাদের অভুক্ত রেখে চাকরির ললিপপ দেখিয়ে গত 7.5 বছর বহু ঘটনা ঘটিয়েছে। আজকে সে হতাশা থেকে বেরিয়েছে, এবং এটা একদিক থেকে পরিবেশ উত্তপ্ত করে, যাতে আমরা বিরোধীরা জনগণের এই জাতীয় ইস্যু নিয়ে রাস্তায় না নামতে পারি। আরেক দিক থেকে এই হতাশাগ্রস্ত যুবকদেরকে এইভাবেই আরো কটা দিন ধরে রাখা যায় কিনা চেষ্টা। কাজী বন্ধুগণ, আমাদের এই লড়াই যেমন জারি থাকবে, পাশাপাশি ত্রিপুরাজ্যের এই যে গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার তার যে বাতাবরণ তৈরি করার জন্য আমাদের আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে। আমি আমার কথা বাড়াচ্ছি না। কাজেই আজকে এই গণ অবস্থানে কর্মসূচিতে এই আগরতলা শহর সহ সারা ত্রিপুরাজ্যের মধ্যেই এই তপ্ত রোদের মধ্যে রাখার জন্য, আমাদের সম্পদ কেড়ে নেওয়ার জন্য যে ধরনের বহুমুখী আক্রমণ নেমে আসছে, তার বিরুদ্ধে আরো জোরদার আন্দোলন সংগঠিত করার জন্য তৈরি থাকবে।